GEBG 11-এর বিষয় বাংলার সমাজ ও সাংস্কৃতিক পরিচয়। এই বিষয়ের মডিউল 1-এ রয়েছে বাংলা ও বাঙালির ভৌগোলিক নৃতাত্ত্বিক সমাজ কাঠামো ও অর্থনৈতিক ভিত্তি। মডিউল 1-এ যে 4টি একক রয়েছে সেই 4টি এককের প্রশ্ন রয়েছে 4.6 অনুশীলনীতে। 4.6 অনুশীলনীর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে যে 10টি প্রশ্ন দেখতে পাচ্ছেন সেই 10টি প্রশ্নের উত্তরই করে দেওয়া হয়েছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি যথাযথভাবে দেখুন এবং শুনুন আর প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিন। শুরু করছি প্রশ্নের উত্তর। কর্ণসুবর্ণ, পুরাভূমি ও রাঙামাটি বলতে বাংলার কোন কোন অঞ্চলকে বোঝানো হয়েছে? উত্তর, কর্ণসুবর্ণ বলতে বর্তমানে মুর্শিদাবাদের কানসোনা অঞ্চলকে বোঝানো হয়েছে। রাঙামাটি মুর্শিদাবাদে অবস্থিত। রাজমহলের উত্তরে গঙ্গা পেরিয়ে পুরাভূমি অঞ্চল। লোক প্রকৃতি বলতে কি বোঝায়? উদাহরণ সহ ব্যাখ্যা করুন। উত্তর, লোক প্রকৃতি শব্দটির অর্থ মানব চরিত্র। অঞ্চলভেদে মানব চরিত্রের বদল ঘটে, তাই এক এক অঞ্চলে ভিন্ন ভিন্ন চরিত্রের মানুষ পরিলক্ষিত হয়। তবে সময়ের সাথে সাথে লোক প্রকৃতির কিছুটা বদল ঘটতে পারে। তাই বর্তমানের প্রেক্ষিতে অতীতের কোনো অঞ্চলের লোক প্রকৃতি নির্ধারণ করা দুঃসাধ্য ব্যাপার। কোনো নির্দিষ্ট অঞ্চলের লোক প্রকৃতি অতীতে কেমন ছিল তা জানার জন্য আমাদের পরিব্রাজকদের ভ্রমণ কাহিনীর ওপর নির্ভর করতে হয়। তারা যে সময়ে যেই অঞ্চলে ভ্রমণের উদ্দেশ্যে গেছেন সেই অঞ্চলের ঐতিহাসিক, ভৌগোলিক ও রাজনৈতিক পরিচয়ের সঙ্গে সেখানকার মানুষদেরও পরিচয় তুলে ধরেছেন তাদের ভ্রমণ কাহিনীতে। সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে তাম্রলিপ্ত কর্ণসুবর্ণ কামরূপের মানুষের প্রকৃতি জানা যায় চৈনিক পরিব্রাজক ওয়ান চোয়াং এর ভ্রমণ কাহিনী থেকে। তিনি জানিয়েছিলেন যে তাম্রলিপ্তের মানুষ কঠোর আচরণে অভ্যস্ত, পরিশ্রমী ও সাহসী। তারা জ্ঞান বিজ্ঞানের অনুরাগী ছিলেন। কর্ণসুবর্ণের মানুষ সুভদ্র এবং চরিত্রবান, জ্ঞানবিজ্ঞানের পৃষ্ঠপোষক। বর্তমান কাকজোল এর মানুষ স্পষ্টভাষী, গুণবান এবং শিক্ষা সংস্কৃতিতে শ্রদ্ধাশীল। আবার কামরূপের মানুষ সদাচারী হলেও চরিত্রে হিংস্রতা আছে। বৃহৎ শিরস্ক জাতি বলতে নৃতত্ত্ববিদেরা কাদের বুঝিয়েছেন? উত্তর, দ্রাবিড় অর্থাৎ ভূমধ্যসাগরীয় নরগোষ্ঠীর অনুসরণে আলপীয়রা ভারতবর্ষে আসে। এদের গায়ের রং ফর্সা অথচ বাদামি আভাযুক্ত, গোল ও বিস্তৃত মাথা, চুল ও চোখ কালো, দেহ মাঝারি বা দীর্ঘ। নৃতাত্ত্বিকদের অনুমান এই নরগোষ্ঠীর একদল এশিয়া মাইনর থেকে পূর্ব উপকূল ধরে ওড়িশা ও বাংলায় এসে পৌঁছায়। নৃতত্ত্ববিদেরা বৃহৎ শিরস্ক জাতি বলতে এই আলপীয়দেরই বুঝিয়েছেন। অতি সম্প্রতি মানুষের আবির্ভাবকাল নিয়ে কী তথ্য পাওয়া গেছে? উত্তর, অতি সম্প্রতি যে নরকঙ্কাল আবিষ্কৃত হয়েছে তা 10,000 লক্ষ বছর আগেকার। ফলে মানুষের আবির্ভাবকাল নিয়ে সঠিকভাবে কিছু বলা খুব কঠিন। পরের প্রশ্ন, প্রাক দ্রাবিড় শ্রেণী কিভাবে বাঙালিত্বের সঙ্গে যুক্ত? উত্তর, দ্রাবিড় জাতির সাথে বাঙালির কোনো রক্ত সম্বন্ধ নেই। তবে নিচু সম্প্রদায়ের বাঙালির মধ্যে প্রাক দ্রাবিড় রক্ত সম্পর্ক মিলিত হয়েছে। 6 নম্বর প্রশ্ন, বাংলায় আদিম মানুষের বংশধর হল উপজাতিরা। এই তথ্যটি ব্যাখ্যা করুন। উত্তর, প্রোটো অস্ট্রেলীয় বা আদি অস্ট্রাল নরগোষ্ঠীর লোকেরাই যে বাংলার আদিম অধিবাসী এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কেননা এই নরগোষ্ঠীর লোকেরা অস্ট্রিক ভাষায় কথা বলতো। বর্তমানে ভারতের সব ভাষায় অস্ট্রিক ভাষার শব্দ ব্যবহৃত হলেও বাংলা ভাষায় এর পরিমাণ প্রচুর, যা আধুনিক বাংলা ভাষায় দেশি শব্দ নামে পরিচিত। নৃতাত্ত্বিকদের মতে সাঁওতাল, মুন্ডা, হো, করমালি প্রভৃতি উপজাতি সমূহ একই নৃতাত্ত্বিক পর্যায়ভুক্ত। এরা
আদি অস্ট্রাল নরগোষ্ঠীর লোক, তাই বলা যায় উপজাতিরা বাংলার আদিম মানুষের বংশধর। পরের প্রশ্ন, গ্রাম্য মধ্যবিত্ত শ্রেণী কাদের মনে করা হয়? উত্তর, জমিদাররা যখন রাজস্ব আদায়ের ঠিকাদার হলেন তখন এক নতুন উপশ্রেণীর সৃষ্টি হলো। এরা হলেন গ্রাম্য মধ্যবিত্ত শ্রেণী। আপনার পাঠ্য বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা এবং প্রশ্ন উত্তর জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে চ্যানেলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি জানতে পারেন। আসছি পরের প্রশ্নে। এখন সমাজে কৃষির চেয়ে কোন কোন অর্থনৈতিক কাজকর্ম বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়? উত্তর, এখন সমাজে কৃষির চেয়ে সরকারি চাকরির প্রতি আগ্রহ বেশি। শিক্ষকতায় বহুগুণ বেতন বাড়ার ফলে সেদিকেও বাঙালি সমাজ ভিড় করছে। জমিজমা আগের মতো লাভজনক নয়, তাই বাঙালি সমাজ ছোট শিল্পে, চাকরিতে বেশ মনোযোগ দিচ্ছে। ফলে বাঙালি সমাজে কেরানি, ছোট পুঁজির ব্যবসায়ী বেশি করে দেখা যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগের অর্থনৈতিক কাঠামো সংক্ষেপে বর্ণনা করুন। কথাশরিৎ সাগর থেকে জানা যায় গুপ্তযুগে বাংলায় ব্যাপকভাবে অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্যের প্রসার ঘটেছিল। বাদশায়ন ও ফাহিয়েন এ বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। বাংলার তুলা ও রেশমের কাপড়ের ব্যাপক চাহিদা ছিল। অমরকোষে রেশমের গুটিপোকার মুখের লালায় রেশম তন্তু তৈরি হওয়ার কথা বলা হয়েছে। এছাড়া সুপারি, নারকেল, চিনি, লবণ ও মাছ বাংলা থেকে রপ্তানি হতো। সে সময় বাংলায় বিখ্যাত ছিল জাহাজ নির্মাণ শিল্প। জাতকের কাহিনী ও ফাহিয়েনের বিবরণ থেকে তাম্রলিপ্ত বন্দরের সমৃদ্ধির কথা জানা যায়। রামচরিত থেকে জানা যায় যে বাংলায় নানা জাতের ধানের উৎপাদন হতো। পাললিপি থেকে জানা যায় সে যুগের প্রধান ফসল ছিল ধান। এছাড়াও আখ, আম, কাঁঠাল, নারকেল, খেজুর, পান, কলা, লবঙ্গ, দারুচিনি, লঙ্কার চাষ হতো। কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে জানা যায় পাল যুগে পুণ্ড্রবর্ধন ও ত্রিপুরাতে সোনার খনি ছিল। পেরিপ্লাসের মতে গঙ্গার মোহনায় মুক্তা পাওয়া যেত। সে যুগে বাংলায় বস্ত্রশিল্প ছিল বিখ্যাত, তবে অন্যতম প্রধান শিল্প ছিল চিনি শিল্প। অন্যান্য শিল্পের মধ্যে নৌশিল্পের ইঙ্গিত মেলে। সুতরাং বলা যায় কৃষি ও শিল্পই ছিল মধ্যযুগের অর্থনৈতিক কাঠামোর মূল ভিত্তি। পরের প্রশ্ন, বাংলার মুদ্রা ব্যবস্থা বলতে কী বোঝায়? উত্তর, বাংলায় বিভিন্ন বিনিময় ব্যবস্থা ছিল। বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রার ব্যবহারের পাশাপাশি কড়ির প্রচলনও ছিল। গুপ্তযুগে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো স্বর্ণমুদ্রা এবং রৌপ্য মুদ্রা। গুপ্তযুগের প্রাপ্ত স্বর্ণমুদ্রার সংখ্যা থেকে অনুমান করা হয় সে যুগে বিলাস দ্রব্যের বাণিজ্যের শ্রীবৃদ্ধি হয়েছিল। কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিনিময়ের বাহন রৌপ্য মুদ্রা দুষ্প্রাপ্য হয়ে উঠেছিল। ফাহিয়েন গুপ্তযুগে বিনিময়ের মাধ্যম হিসেবে কড়ির উল্লেখ করেছেন। পাল সেন যুগে স্বর্ণমুদ্রার চলন ছিল না। পাল সম্রাটরা রূপা ও তামার মুদ্রা চালু করলেও এই মুদ্রার সংখ্যা বেশি ছিল না। মুদ্রার অভাবে লোকে কড়ি ব্যবহার করত। ধর্মপালের দ্রাঘমা নামে রৌপ্য মুদ্রার কথা জানা যায়, কিন্তু এই মুদ্রায় খাদের পরিমাণ ছিল বেশি। সেন যুগে রৌপ্য মুদ্রা লোপ পায়। ডক্টর নিহার রঞ্জনের মতে এখনও পর্যন্ত পাল সেন যুগে একটুও স্বর্ণমুদ্রা পাওয়া যায়নি। কসরদক পুরাণ নামে খুবই নিম্নমানের মুদ্রার প্রচলনের কথা জানা যায়। আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে যাদের GEBG 11 বিষয়টি রয়েছে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখে প্রশ্নের উত্তরগুলিকে তৈরি করে রাখুন। প্রশ্নের উত্তরগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।